नमस्कार डियर ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস সেট নাম্বার 20 এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি, সংবিধানের ধারণাটি প্রথম কোন দেশে উদ্ভূত হয়েছিল? অর্থাৎ কোন দেশে প্রথম সংবিধানের যে ধারণা সেটা এসেছিল। ঠিক আছে, ইটালি, ব্রিটেন, চায়না নাকি ফ্রান্স? তো মনে রাখবে, এই যে সংবিধানের ধারণা এটা প্রথম এসেছিল কোথায়? ব্রিটেন থেকে বা ইংল্যান্ড থেকে। ঠিক আছে, দেখো ইংল্যান্ডে 1215 খ্রিস্টাব্দে, ঠিক আছে, একটি চার্টার্ড অ্যাক্ট পাস করা হয়। কি করা হয়? চার্টার্ড অ্যাক্ট। এই যে অ্যাক্টটাকে, এই চার্টার্ড অ্যাক্টটাকে ইতিহাসের পাতায় বর্তমানে বলা হয় যে এটা হচ্ছে সংবিধানের প্রথম ডকুমেন্ট। অর্থাৎ কি মানে আমাদের পৃথিবীর মধ্যে যদি কোনো একটা জায়গায় প্রথম সংবিধান এসে থাকে, সেটার প্রথম ডকুমেন্ট হচ্ছে কি 1215 চার্টার্ড অ্যাক্ট, যেটা কোথায় এসেছিল? ইংল্যান্ডে। ঠিক আছে, এটাকে বলা হয় গ্রেট চার্টার্ড অ্যাক্ট। ঠিক আছে, গ্রেট চার্টার অ্যাক্ট। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ভারতে সিঙ্গেল নাগরিকত্ব বা, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ তার ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? দেখো আমাদের যে সংবিধান আছে, তোমাদেরকে আগেও বলেছি, সেই সংবিধানের বিভিন্ন কনসেপ্ট আমরা বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়েছি। ঠিক আছে, তো সিঙ্গেল সিটিজেনশিপ কি, আমাদের সংবিধানের আর্টিকেল 9 সরাসরি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব তার থাকে এবং সে যদি বিদেশে গিয়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, সেক্ষেত্রে তার ভারতের নাগরিকত্ব ক্যান্সেল হয়ে যাবে। কারণ ভারতের নাগরিকত্ব থাকলে সে অন্য কোনো দেশের নাগরিকত্ব নিতে পারবে না। এটা হচ্ছে আমাদের দেশের নাগরিকত্বের একটা পলিসি। ঠিক আছে, তো এই যে সিঙ্গেল সিটিজেনশিপ, এই সিঙ্গেল সিটিজেনশিপের যে ধারণা সেটা কোথার থেকে এসছে? আয়ারল্যান্ড নাকি জাপান নাকি অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? তো দেখো ইংল্যান্ড থেকে এসছে আমাদের এই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটি। কোথার থেকে? ইংল্যান্ড বা ব্রিটেন থেকে। এই ইংল্যান্ড থেকে আমাদের আরও বেশ কয়েকটি প্রসেস কিন্তু আমরা নিয়েছি এদের সংবিধান থেকে। একটা হচ্ছে কি বললাম, সিটিজেনশিপ। ঠিক আছে, সিটিজেনশিপটা আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। তাছাড়া আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমটা, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা ইংল্যান্ড থেকে নিয়েছি। এবং আমাদের যে লেজিসলেটিভ প্রসিজার আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সম্পূর্ণভাবেই ইংল্যান্ড থেকে নেওয়া। এরপর দেখো এরমই একটা দেশ হচ্ছে আয়ারল্যান্ড। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে আমরা কি নিয়েছি? সেটা হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, ডিপিএসপি, যেটা আমাদের সংবিধানের ভাগ 4 আছে। ঠিক আছে, এই যে ডিপিএসপি। তাছাড়া আমাদের যে প্রেসিডেন্টের ইলেকশন হয় না, সেই প্রেসিডেন্টের ইলেকশনের যে প্রসেস, সেটাও কিন্তু আমরা কোথা থেকে নিয়েছি? আয়ারল্যান্ড থেকে নিয়েছি। ঠিক আছে, এরপর দেখো কানাডার থেকে আমরা কি নিয়েছি? ইউনিয়ন। তার যে ধারণা, ইউনিয়ন কি, আমাদের দেশ হচ্ছে কি একটা কতগুলো রাজ্যের সংঘ বা ইউনিয়ন। অর্থাৎ কি আমাদের দেশের যে রাজ্যগুলি আছে সেটা ভারতবর্ষকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না। ঠিক আছে, এই যে ধারণাটা, এটা কোথা থেকে নিয়েছি? আমরা কানাডা থেকে নিয়েছি। এবং আমাদের যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে একজন করে গভর্নর থাকে, সেই গভর্নরের যে পদটা, সেটা কোথার থেকে নিয়েছি? কানাডার থেকে। ঠিক আছে, এরপর আরও একটি দেশ দেখো, সেটা হচ্ছে ফ্রান্স থেকে আমরা কি নিয়েছি? ফ্রান্স থেকে আমরা নিয়েছি আমাদের যে রিপাবলিক, আমরা বলি না আমরা কি রিপাবলিক, গণতন্ত্র। ঠিক আছে, আমাদের এখানের যিনি হেড অর্থাৎ প্রেসিডেন্ট, তাকে কি করা হয়? ইলেক্ট করা হয়, ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। তার জন্য আমরা হচ্ছে কি রিপাবলিক। তো এই রিপাবলিকের যে কনসেপ্ট, সেটা আমরা কোথা থেকে নিয়েছি? ফ্রান্স থেকে। এবং আমাদের সংবিধানের যে প্রিএম্বেল আছে, যে প্রস্তাবনা, সেখানের কয়েকটি শব্দও কিন্তু আমরা এই ফ্রান্স থেকে নিয়েছি। যেমন একটা হচ্ছে কি লিবার্টি। ঠিক আছে, একটা হচ্ছে লিবার্টি, একটা হচ্ছে ইকুয়ালিটি, আর একটা হচ্ছে কি ফ্র্যাটার্নিটি। এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ কিন্তু আমরা কোথার থেকে নিয়েছি? ফ্রান্স থেকে। ঠিক আছে, এরপর দেখো ইউএসএসআর বা যেটিকে আমরা রাশিয়া নামে চিনি। ঠিক আছে, ইউএসএসআর থেকে আমরা কি নিয়েছি?
ফান্ডামেন্টাল ডিউটি, আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলি আছে সেগুলো কোথা থেকে নিয়েছি, সেগুলো আমরা রাশিয়া বা ইউএসএসআর থেকে নিয়েছি। এরপর দেখো সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা, ঠিক আছে। এই সাউথ আফ্রিকা থেকে আমরা কী নিয়েছি, আমাদের যে সংবিধান সংশোধনের যে প্রসেস, ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে প্রসেস, সেটা কোথা থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে নিয়েছি। এরপর দেখো আমেরিকা, আমেরিকার থেকে আমরা কী কী নিয়েছি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার থেকে প্রথমত আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে, ঠিক আছে, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটের ধারণা ইউএসএ বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। এবং প্রেসিডেন্টের যে ইমপিচমেন্টের প্রসেস, ঠিক আছে, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বা তাকে পদ থেকে যে হাঁটানোর প্রসেস, যে মহাভিয়োগের যে প্রসেস, সেটা কোথা থেকে নিয়েছি, আমেরিকার থেকে নিয়েছি। এবং আমাদের যে পিআইএল, এটার কনসেপ্টটাও কিন্তু আমরা নিয়েছি কোথার থেকে, আমেরিকা থেকে। পিআইএলটা কি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ঠিক আছে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এইটা প্রসেসটা, এটা যে কনসেপ্টটা, সেটা আমরা কোথা থেকে নিয়েছি, আমেরিকা থেকে। এরপর দেখো জার্মানি, জার্মানির থেকে আমরা কি নিয়েছি, আমাদের যে ন্যাশনাল এমার্জেন্সি তার যে কনসেপ্ট, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সির যে কনসেপ্ট সেখান থেকে নিয়েছি কি, জার্মানি থেকে। এবং অস্ট্রেলিয়া খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অস্ট্রেলিয়ার থেকে আমরা কি কি নিয়েছি দেখো, অস্ট্রেলিয়ার থেকে প্রথমত যে জয়েন্ট সিটিং, ঠিক আছে, তার যে প্রসেস, জয়েন্ট সিটিং কি, কোনো একটা বিল নিয়ে যখন রাজ্যসভা এবং লোকসভার মধ্যে কি হয়, মতবিরোধ হয় এবং সেটা কোনো রকম একটা নির্দিষ্ট যে ফাইনাল ডিসিশন, সেই ফাইনাল ডিসিশনে আসতে পারে না, তার জন্য কি হয়, জয়েন্ট সিটিং হয়, ঠিক আছে। তো এই যে জয়েন্ট সিটিং, এই জয়েন্ট সিটিংয়ের যে প্রসেস বা কনসেপ্ট, সেটা আমরা কোথা থেকে নিয়েছি, অস্ট্রেলিয়া থেকে। তাছাড়া কি আমরা জানি আমাদের যে সংবিধান আছে, ঠিক আছে, তার তিনটা অংশ, একটা হচ্ছে কি, একটা অংশ আছে কেন্দ্রের কাছে, একটা রাজ্যের কাছে, আর একটা হচ্ছে কনকারেন্ট সম্বর্তী সূচি, যেখানে কি, যেখানে নিয়ম আমাদের ইউনিয়ন অর্থাৎ আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজন মিলেই নিতে পারে, ঠিক আছে। তো এই যে কনকারেন্টের যে বা সম্বর্তী সূচির যে প্রসেস বা কনসেপ্ট, সেটা আমরা কোথা থেকে নিয়েছি, সেটা কিন্তু আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি। তাছাড়া কি আমাদের যে প্রস্তাবনা, ঠিক আছে, এই প্রস্তাবনার যে ভাষাটা আছে, প্রস্তাবনার ভাষাটা আমরা কোথা থেকে নিয়েছি, অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, ঠিক আছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন কী আছে, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধান রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ কি ইউনিয়ন টেরিটরির যে আলোচনা, সেটা কোথায় আছে, তো মনে রাখবে আর্টিকেল 239 থেকে 242, আর্টিকেল 239 থেকে আর্টিকেল 242-এর মধ্যে কি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে যে এই আর্টিকেলগুলি কোন ভাগের মধ্যে রয়েছে। তো দেখো পার্ট 8 অর্থাৎ কি ভাগ 8, তার মধ্যে কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নিয়ে আলোচনা রয়েছে, যেটি আর্টিকেল 239 থেকে 242। এরপর দেখো ভাগ 6, ঠিক আছে, পার্ট 6 ভাগ 6-এ কী বলা হয়েছে, আমাদের যে রাজ্য, সেই রাজ্যকে নিয়ে চর্চা করা হয়েছে, আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত, ঠিক আছে। এরপর দেখো পার্ট 9 9 নাম্বার ভাগে কি বলা হয়েছে, এখানে আমাদের যে পঞ্চায়েত সিস্টেম, ঠিক আছে, সে পঞ্চায়েত সিস্টেমের কথা বলা হয়েছে 9 নাম্বারে। এবং 9-এর বিতে কি বলা হয়েছে, যে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটিকে নিয়ে চর্চা আছে আমাদের 9-এর বিতে, ভাগ 9-এর বি। এরপর দেখো ভারতের সংবিধানে কতজন মহিলা সদস্য গণপরিষদের অংশ ছিলেন, অর্থাৎ কি আমাদের যে সংবিধান তৈরির জন্য কি করা হয়েছিল, একটা গণপরিষদের গঠন করা হয়েছিল, সেই গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিল সেটা জানতে চেয়েছে, ঠিক আছে, 12 জন, 14 জন, নাকি 10 জন, নাকি 15 জন। তো মনে রাখবে ভারতের যে গণপরিষদ, সেখানে টোটাল মহিলাদের সংখ্যা ছিল 15 জন, ঠিক আছে, কতজন ছিল, 15 জন। এই 15 জনের মধ্যে বেশ কিছু নাম খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, কয়েকটা নাম খুব গুরুত্বপূর্ণ। এই 15টা নাম সংবিধানের যে মেন একটা প্রথম ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম,
সেখানে কিন্তু এই 15 জনকারের নাম দেওয়া আছে। আজকে শুধু যে গুরুত্বপূর্ণ নামগুলি সেগুলি দেখে নাও। একটা হচ্ছে কি সরোজিনী নাইডু, আরেকটা হচ্ছে কি বিজয় লক্ষ্মী পণ্ডিত, লক্ষ্মী পণ্ডিত। ইনি হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহরুর বোন, ঠিক আছে। তাছাড়া আর কে ছিলেন? সুচেতা কৃপলানি, সুচেতা কৃপলানি, ঠিক আছে। তারপর কে আছে? গুরুত্বপূর্ণ নামগুলো দেখে নাও। রাজকুমার অমৃতা কর, রাজকুমার অমৃতা কর, ঠিক আছে। 5 নম্বরে কে? বেগম আজাদ রসুল, ঠিক আছে। বেগম আজাদ রসুল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা নাম। কারণ কি ইনি হচ্ছেন একমাত্র মুসলিম মহিলা, একমাত্র মুসলিম মহিলা কে ছিলেন? বেগম আজাদ রসুল। এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে কে ছিলেন? রেণুকা রয়, রেণুকা রয়, তিনি কোথাকার ছিলেন? ওয়েস্ট বেঙ্গলের ছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নোক্ত রিটগুলির মধ্যে কোনটি আদালত কৃতক একজন সরকারি কর্মকর্তাকে তার দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য জারি করা হয়? অর্থাৎ কি এখানে যে রিটগুলোর কথা বলা হয়েছে, প্রহিবিশন, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, হবিয়াস কর্পাস, ঠিক আছে। এই যে রিটগুলো, এগুলোর মধ্যে কোন রিটটা কোনো একজন সরকারি কর্মচারীকে দেওয়া হয় যাতে সে তার নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করে? তো মনে রাখবে ম্যান্ডামাস। এই ম্যান্ডামাস যে রিট, এই রিটটা কিন্তু কোর্ট থেকে জারি করা হয় কিসের জন্য? কোনো কর্মচারী, সরকারি কর্মচারী যদি তার নিজের দায়িত্ব পালন ঠিকঠাকভাবে না করে। তো দেখো আমাদের সংবিধানের আর্টিকেল 32, ঠিক আছে, আর্টিকেল 32 অনুসারে সুপ্রিম কোর্ট, ঠিক আছে, 5 প্রকারের রিট জারি করতে পারে, ঠিক আছে। 5 প্রকারের রিট, তার মধ্যে একটা হচ্ছে কি হবিয়াস কর্পাস, হবিয়াস কর্পাস। দেখো এই যে হবিয়াস কর্পাস, এটা কি? এটা হচ্ছে একটা বন্দি বানানো নিয়ম, ঠিক আছে। ধরো কাউকে কোনো অফিসার অ্যারেস্ট করলো, ঠিক আছে, সেই যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে যাতে 24 ঘন্টার মধ্যে সশরীরে আদালতে পেশ করা হয়, তার জন্য কি করা হয়? হবিয়াস কর্পাস রিট জারি করা হয়, ঠিক আছে। টোটাল 5 রকমের রিট জারি করে আর্টিকেল 32 অনুসারে কে? সুপ্রিম কোর্ট। তার মধ্যে একটা হচ্ছে হবিয়াস কর্পাস। এখানে কি করা হয়? বন্দি বানানো অফিসারকে আদেশ দেওয়া হয় যে বন্দিকে 24 ঘন্টার মধ্যে সশরীরে আদালতে যাতে পেশ করা হয়, ঠিক আছে। তারপর আরেকটা কি ছিল? ম্যান্ডামাস। যেখানে বললাম যে কোনো সরকারি কর্মচারী যদি ভালোভাবে কাজ না করে তখন এই আদেশটা দেওয়া হয়। ম্যান্ডামাস শব্দের অর্থ হচ্ছে আমি আদেশ দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো কোয়ারেন্টো কি? মানে কোয়ারেন্টো শব্দের অর্থ হচ্ছে তোমার কি অধিকার। ধরো কোনো একটা ব্যক্তি সে নিজের অধিকারের বাইরে গিয়ে কোনো কাজ করছে, তখন তাকে আটকানোর জন্য কি করা হয়? কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে কোয়ারেন্টো রিট জারি করা হয়, ঠিক আছে। এরপর দেখো প্রহিবিশনটা কি? এটা বিশেষ করে আমাদের কোর্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যখন উচ্চ ন্যায়ালয় তার নিম্ন আদালতের উপর লাগায়। মানে এই যে প্রহিবিশনটা কি? কোনো একটা আপার কোর্ট, অর্থাৎ ধরো হাইকোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের জন্য বা সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্য এটা কিন্তু লাগাতে পারে। কখন লাগায়? যখন কোনো তার নিম্ন আদালত তার নিজের অধিকারের বাইরে গিয়ে কোনো রকম জাজমেন্ট দেয় বা জাজমেন্ট দিতে পারে, সেই সময় কিন্তু প্রহিবিশন লাগানো হয়। আর এছাড়াও আরও একটি যে রিট আছে সেটাকে বলা হচ্ছে কি? সেরিওসারি। এটা কি? ধরো কোনো একটা কোর্ট কি করলো, দুটো কোর্ট তো, একটা উচ্চ ন্যায়ালয় একটা নিম্ন ন্যায়ালয়, যেমন হাইকোর্ট আর ডিস্ট্রিক্ট কোর্ট কি কোনো একটা জাজমেন্ট সে তার নিজের অধিকারের বাইরে দিয়ে দিচ্ছে, তখন কি করে হাইকোর্ট কিন্তু এই যে এই রিটটাকে ব্যবহার করতে পারে। এবং আরেকটা আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, আর্টিকেল 226। এই আর্টিকেল 226 অনুসারে হাইকোর্টও কিন্তু রিট জারি করতে পারে, ঠিক আছে। কে করতে পারে? হাইকোর্ট। এরপর দেখো 1905 সালের 7ই আগস্ট নিচের কোন স্থানে স্বদেশী আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল? ওয়েলিংটন
স্কোয়ার ক্যালকাটা, নাকি ক্যালকাটা টাউন হল, নাকি কানাইধার লেন কলকাতা, নাকি বেঙ্গল ন্যাশনাল কলেজ কলকাতা? তো দেখো 1905 সালে, ঠিক আছে, 1905 সালে বঙ্গভঙ্গর বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটা হচ্ছে কি স্বদেশী আন্দোলন। এই স্বদেশী আন্দোলনের যে ঘোষণা সেটা হয়েছিল কোথায়? কলকাতার টাউন হলে, ঠিক আছে। কোথায় হয়েছিল? কলকাতার টাউন হলে। দেখো 1905 সালে, ঠিক আছে, তৎকালীন গভর্নর কে ছিলেন? কার্জন, লর্ড কার্জন। তিনি কি করেছিলেন? বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন। তার ফলেই কিন্তু স্বদেশী আন্দোলন গড়ে উঠেছিল। এবং এই স্বদেশী আন্দোলনকে, ঠিক আছে, স্বদেশী আন্দোলনকে অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে, কোথায়? অন্ধ্রপ্রদেশে কি বলা হতো? বন্দে মাতরম বলা হতো। কি বলা হতো? বন্দে মাতরম। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে স্বদেশী আন্দোলনকে বন্দে মাতরম কোথায় বলা হতো? স্বদেশী আন্দোলনকে অন্ধ্রপ্রদেশে কি বলা হতো? বন্দে মাতরম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেব গোবিন্দ রানাডে মূলত কিসের সাথে যুক্ত ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে আর্য সমাজ, সাধারণ ব্রহ্ম সমাজ, প্রার্থনা সমাজ, নাকি ব্রাহ্ম সমাজ? তো মনে রাখবে, মহাদেব গোবিন্দ রানাডে তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন। কিসের সাথে? প্রার্থনা সমাজ। এই যে প্রার্থনা সমাজ, ঠিক আছে, এই প্রার্থনা সমাজের ফাউন্ডার কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরং। ফাউন্ডার বা সংস্থাপক কে ছিলেন? আত্মারাম পাণ্ডুরং, ঠিক আছে। কত সালে করেছিলেন? 1867। এই প্রার্থনা সমাজেরই একজন সদস্য কে ছিলেন? মহাদেব গোবিন্দ রানাডে। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ সমাজ, সেটা হচ্ছে আর্য সমাজ বা আর্য সমাজ যাকে বলা হয়, ঠিক আছে। তো এই যে আর্য সমাজ, এটার ফাউন্ডেশন কে করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। কত সালে করেছিলেন? 1875 সালে। এবং ব্রাহ্ম সমাজের, ঠিক আছে, এবং আরও একটি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, ব্রাহ্ম সমাজের 1828 সালে এটির কে প্রচলন করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কিসের জন্য করেছিলেন? হিন্দু ধর্মের মধ্যে যে কুসংস্কার আছে সেইগুলোর থেকে মুক্ত করার জন্য কিন্তু ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল। এরপর দেখো, ভারত ছাড়ো আন্দোলনের সময় নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন? কোথায়? মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক। তো মনে রাখবে 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, ঠিক আছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন শুরু হয় 1942-এর 8ই আগস্ট, ডেটটাও মনে রেখো, 8ই আগস্ট, ঠিক আছে। তো সেই সময় মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্কে ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে? অরুণা আসাফ আলী। অরুণা আসাফ আলী, ঠিক আছে। এবং মাতঙ্গিনী হাজরা খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, কারণ কি এই মাতঙ্গিনী হাজরাকে বলা হয়, কি বলা হয়? গান্ধী বুড়ি। তাহলে গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। এরপর দেখো, রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা নামে পরিচিত একটি সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন, যা পরে ড্যাশ নামে পরিচিত হয়। কি নামে রাজা রামমোহন রায় করেন? প্রথমে কি নাম ছিল? ব্রাহ্মসভা, এবং পরবর্তী ক্ষেত্রে এটির কী নাম হয়? দেব সমাজ, নাকি আর্য সমাজ, নাকি ব্রাহ্ম স্কুল, নাকি ব্রাহ্ম সমাজ? তো আশা করি এটা বুঝতেই পারছো কী নাম হয়? ব্রাহ্ম সমাজ নাম হয়, ঠিক আছে। কত সালে স্থাপনা হয়? তোমাদেরকে একটু আগেই বললাম, সেটা হচ্ছে 1828। নেক্সট দেখো, নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? কুকা মুভমেন্ট, রাম্পা মুভমেন্ট, নাকি পাবনা মুভমেন্ট, নাকি বারদৌলি সত্যাগ্রহ? তো দেখো নাম হচ্ছে কি সীতারাম রাজু। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? রাম্পা মুভমেন্ট। কিসের সাথে? রাম্পা মুভমেন্ট। এটা কি একটা এক ধরনের আদিবাসী বিদ্রোহ ছিল? আদিবাসী বিদ্রোহ ছিল, ঠিক আছে। কিসের জন্য? মহাজন এবং
মহাজন এবং কি বন আইনের বিরুদ্ধে, ঠিক আছে, বন আইনের বিরুদ্ধে। কোথায় দেখা দিয়েছিল এইটা? আমাদের সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই বিদ্রোহটি দেখা দিয়েছিল। এবং বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই বারদৌলি সত্যাগ্রহতেই সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধিটি দিয়েছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো 2011 সালের আদমশুমারি অর্থাৎ কি সেন্সাস বা জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও, ঠিক আছে, অর্থাৎ মেল এবং ফিমেলের যে রেশিও সেটা সবচেয়ে বেশি। তো মনে রাখবে এখানে যে সেক্স রেশিওর কথা বলা হয়েছে সেটা প্রতি 1000 জন পুরুষের ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? লক্ষদ্বীপ নাকি পুডুচেরি নাকি দমনদিউ নাকি চণ্ডীগড়? তো দেখো কোন জায়গায় কি রেশিও সেটা দেখলে বুঝতে পারবে। যেমন লক্ষদ্বীপ, এইখানে ছিল কি 1000 জনের 946 জন। পুডুচেরিতে হচ্ছে 1037 জন, ঠিক আছে। দমন এবং দিউ 618 জন এবং চণ্ডীগড়ে হচ্ছে তোমার 818। তাহলে বুঝতেই পারছো সবথেকে বেশি অনুপাতে সবথেকে বেশি কে? পুডুচেরি, ঠিক আছে, পুডুচেরি সবথেকে বেশি। এরপর কয়েকটা জিনিস মনে রেখো, ভারতের সবচেয়ে বেশি সেক্স রেশিও, ঠিক আছে, কোথায় আছে? কেরালা 2011 অনুসারে, ঠিক আছে, কোথায় আছে? কেরালাতে আছে 1000 অনুপাত 1084। এটা হচ্ছে কি কেরালার সেক্স রেশিও। এবং লোয়েস্ট যদি বলা হয়, লোয়েস্টের কথা সবথেকে কম হচ্ছে হরিয়ানা, সবথেকে কম হচ্ছে তোমার হরিয়ানা 1000 অনুপাত 877, ঠিক আছে। এরপর দেখো ভারতের যদি বলা হয় সেক্স রেশিও কত, ভারতের সেক্স রেশিও হচ্ছে তোমার 1000 অনুপাত 940, এটাও কিন্তু মনে রেখো, ঠিক আছে। নেক্সট দেখো কি জাতীয় রাসায়নিক গবেষণাগার ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? চণ্ডীগড়, ভাবনগর, পুনে নাকি পানাজি? তো মনে রাখবে যে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি সেটা হচ্ছে পুনেতে অবস্থিত। কোথায়? পুনেতে অবস্থিত। নেক্সট দেখো রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রাজস্থানের যে অ্যাটমিক পাওয়ার স্টেশন আছে সেটা কোথায় অবস্থিত? পোখরান, সুরাটগড় নাকি রাউতভাটা নাকি চিত্তগড়? তো মনে রাখবে যে রাজস্থানের পারমাণবিক বিদ্যুৎ বা অ্যাটমিক পাওয়ার স্টেশন সেটা কোথায়? রাওতভাটাতে অবস্থিত, ঠিক আছে। এই রাজস্থানের যে পোখরান, এখানে কিন্তু আমাদের যে নিউক্লিয়ার উইপন, ঠিক আছে, পারমাণবিক যে বোমা তার কিন্তু টেস্ট এখানেই হয়েছিল। তো এই ক্ষেত্রে মনে রাখবে একটা, সেটা হচ্ছে অপারেশন স্মাইলিং বুদ্ধা। কি? অপারেশন স্মাইলিং বুদ্ধা। এটা কি? এই অপারেশনটা তোমার 1974 সালে করা হয় এবং এটি ভারতের প্রথম সফল হচ্ছে পারমাণবিক বোমা একটা টেস্ট, ঠিক আছে। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি, ভারতের উপর ব্যান লাগানো হয়েছিল কিসের জন্য? নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করার জন্য, বা নিউক্লিয়ার যে বোমা সেই বোমা টেস্ট করার ওপর একটা প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ভারতবর্ষ না জলে না স্থলে না আকাশে পরমাণু বোমার যে টেস্ট সেটা করতে পারবে, ঠিক আছে। তো তখন ভারতের বিজ্ঞানীরা কি করেছিল, তারা বুদ্ধি করে পোখরানের মাটির নিচে করেছিল কি এই টেস্ট। এবং এই যে টেস্ট বা এই যে অপারেশন, এটার নাম দেওয়া হয়েছিল কি? স্মাইলিং বুদ্ধা, ঠিক আছে। কি নাম দেওয়া হয়েছিল? স্মাইলিং বুদ্ধা। এরপর দেখো 2018 সালের ডিসেম্বরে হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করা হয় এবং তার নাম পরিবর্তন করে কি করা হয়? প্রথমত মনে রাখবে এই যে হ্যাভলক দ্বীপ এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, ঠিক আছে। হ্যাভলক দ্বীপ, এটির নাম পরিবর্তন কবে হয়? 2018 সালে, ঠিক আছে। নাম পরিবর্তন করে কি করা হয়? শহীদ দ্বীপ নাকি স্বরাজ দ্বীপ নাকি নেতাজি সুভাষ বোস আইল্যান্ড নাকি বীর সাভারকর আইল্যান্ড? তো মনে রাখবে যে হ্যাভলক দ্বীপের নাম পরিবর্তন করে কি করা হয়? স্বরাজ দ্বীপ করা হয়। কি করা হয়? স্বরাজ দ্বীপ করা হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দেশের প্রথম রাজ্য এল রুট সার্ভার পেয়েছে? এল রুট সার্ভারটা কি? এক ধরনের ইন্টারনেট পরিষেবা, ঠিক আছে, ঠিক আছে, এক ধরনের ইন্টারনেট পরিষেবা। কে পেয়েছে? কর্ণাটক, মহারাষ্ট্র,
রাজস্থান নাকি অন্ধ্রপ্রদেশ? তো ফার্স্ট এল রুট মানে এটা হচ্ছে অ্যাডভান্স ইন্টারনেট প্রসেস, ঠিক আছে, অ্যাডভান্স কে পেয়েছে? রাজস্থান। কে পেয়েছে? রাজস্থান। পরবর্তী প্রশ্ন দেখো, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? শিবকুমার শর্মা সন্তুর, সরোদ, সিতার নাকি বাঁশি? তো মনে রাখবে শিবকুমার শর্মা তিনি কি বাদক ছিলেন? সন্তুর বাদক বা সন্তুর বাদক। এই সন্তুর বাদক আরেকজনকার নাম কি? আরও একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে ভজন সুপারি। কি নাম? ভজন সুপারি, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো সরোদ, গুরুত্বপূর্ণ সরোদ বাদক কে আছেন? আলাউদ্দিন খান আছেন, আলাউদ্দিন খান। তাছাড়া কি আছেন? আলী আমজাদ খান আছেন, আলী আমজাদ খান। আর কে আছেন? আলী আকবর খান আছেন। নামগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদেরকে অলরেডি যে স্ট্র্যাটেজিকের ক্লাস আছে যে প্লেলিস্টে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। আলী আকবর খান। এরপর হচ্ছে সিতার বাদক। সিতার বাদক কে আছেন? পণ্ডিত রবিশঙ্কর, খুব গুরুত্বপূর্ণ নাম, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর। তাছাড়া আর কে আছেন? বিলায়ত খান আছেন, বিলায়ত খান, বিলায়ত খান। উমাশঙ্কর মিশ্রও আছেন। এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ, উমাশঙ্কর মিশ্র, ঠিক আছে। এরপর আর কি বাকি রইল? বাঁশি। বাঁশি বাদক কে কে ছিলেন? পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ। আর কে আছেন? হরিপ্রসাদ চৌরাসিয়া। এই দুটো নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের রচনার প্রাচীনতম রূপ কি? হিন্দুস্তানি ভোকালের যে প্রাচীনতম রূপ, ধ্রুপদ নাকি ঠুমরি নাকি গজল নাকি কোনোটিই নয়? তো তোমরা এটা সকলেই জানো, অনেকবার করিয়েছি, সেটা হচ্ছে কি? ধ্রুপদ। এরপর দেখো, লোকগান ভাওয়াইয়া নিচের কোন রাজ্যের অন্তর্গত? ভাওয়াইয়া এটা হচ্ছে কোথাকার? ছত্তিশগড় নাকি উড়িষ্যা নাকি ওয়েস্ট বেঙ্গল নাকি ঝাড়খণ্ড? তো মনে রাখবে এই যে ভাওয়াইয়া, এটা হচ্ছে কি এক ধরনের ফোক সং, ফোক মিউজিক, ঠিক আছে, বা লোকগান। এটি কোথাকার? এটা হচ্ছে উড়িষ্যার একটি খুব জনপ্রিয় লোকগান, সরি ওয়েস্ট বেঙ্গলের একটি খুব জনপ্রিয় লোকগান। এরপর তোমরা কমেন্ট বক্সে ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কিছু গুরুত্বপূর্ণ যে লোকগান আছে সেই লোকগানগুলি কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো আজকের যে ক্লাসটা ছিল এখানে এই পর্যন্তই। এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে করানো হয়েছে, অলরেডি তোমাদেরকে 20টা প্র্যাকটিস সেট, ঠিক আছে, করানো হয়ে গেল। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা আগামী দিনে যে কোনো পরীক্ষায় পেতে পারো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করবে, ঠিক আছে। কমেন্টটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, তো কমেন্টটা তোমরা অবশ্যই করবে। আজ ক্লাসটা এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ, জয় হিন্দ।